নেপালে প্রাণহানি বেড়ে 469, উদ্ধার কাজে কয়েকটি দেশের সহায়তা। উৎকণ্ঠায় কলকাতার 32 তীর্থযাত্রীর পরিবার। শাহবাগ স্কোয়ারে বক্তৃতা দিয়ে পার্লামেন্টে বক্তৃতা দিয়ে এক কথা না। তিনি বলেছেন যে এই সংসদে তিনি শিক্ষকের ভূমিকা পালন করবেন। আমরা তার ছাত্র হওয়ার জন্য এখানে আসি নাই মাননীয় স্পিকার। স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে উত্তপ্ত সংসদ, কড়া সমালোচনা বিরোধী দলের। সাংসদদের সতর্ক করলেন স্পিকার। খুনের ঘটনায় কার্যকর তদন্তে ঘাটতি, অহরহ মিলছে জামিন। বিচারহীনতার সংস্কৃতি বদলের তাগিদ। বয়সে এগুলো পরিকল্পনায় পিছিয়ে ঢাকা, ব্যবস্থাপনায় গাফুলতি দেখছেন নগরবিদরা। পূর্বাচল সহ নতুন ঢাকা নিয়ে হতাশা। এবং স্বস্তি নেই রাজধানীর সবজির বাজারে। ঝাঁঝ বেড়েছে পেঁয়াজের। চট্টগ্রামে সরবরাহ বাড়লেও নাগালের বাইরে ইলিশ। স্বাগত এখন বাণিজ্যে। পুরো আয়োজন জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি সানি মৃধা। নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানির সংখ্যা ক্রমেই বেড়ে চলছে। শেষ খবর পাওয়া পর্যন্ত নিহত সংখ্যা 469 জন। এখনও নিখোঁজ স্থানীয় বিদেশি পর্যটক সহ প্রায় 1,500 মানুষ। এ পর্যন্ত উদ্ধার হয়েছেন প্রায় 800 জন। এরই মধ্যে বিধ্বস্ত এলাকাটিতে নতুন করে বন্যার ঝুঁকি বাড়ায় জীবিতদের সন্ধানে অভিযান চালাচ্ছে উদ্ধারকারীরা। বিস্তারিত পেনুকা সুলতানার প্রতিবেদনে। গেল বুধবার ভয়াবহ আকস্মিক বন্যা হয়েছে নেপাল ও তিব্বতের সীমান্তবর্তী হিমালয় অঞ্চলে। বিজ্ঞানীদের ধারণা, হিমবাহ ধসের পর চীন ও নেপালের মধ্য দিয়ে প্রবাহিত লেনদেন নদীতে কাদা ও ধ্বংসস্তূপ তীব্র গতিতে ছুটলে শুরু হয় এই বিপর্যয়। বন্যার তীব্র স্রোতে মুহূর্তের মধ্যে কাদায় ডুবে যায় একের পর এক গ্রাম। বিধ্বস্ত হয়েছে বিদ্যুৎ কেন্দ্র, রাস্তা ও সেতু। হতাহত হন অনেকেই। এখনও নিখোঁজ রয়েছেন স্থানীয় বাসিন্দা ও ভারত, কানাডা, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশের নাগরিকেরা। ইউনিসেফ বলছে, নেপালের বিধ্বস্ত এলাকায় কমপক্ষে 17,000 শিশুর মানবিক সহায়তা প্রয়োজন। উদ্ভূত এই পরিস্থিতিতে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে নিখোঁজদের সন্ধানে কাজ চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীদের দল। সাহায্যের হাত বাড়িয়েছে চীন, দক্ষিণ কোরিয়া সহ আন্তর্জাতিক মহল। উদ্ধার কাজে নিয়োজিত রয়েছেন 30,000-এর বেশি কর্মী। आदमी लोग जो दो है ना, सब वो जो डेड बॉडीज हो सकते हैं, जो ऊपर से फ्लडिंग में बह के जो आए वो हो सकते हैं। हम अभी बता नहीं सकते, हम अभी काम कर रहे थे। Definitely we don't know what is inside there. We need to wait for the rescue and evacuation part. এরই মধ্যে বন্যা কবলিত এলাকার ভটকশী নদীতে আবর্জনা জমে সৃষ্ট হ্রদের পানি ক্রমেই বাড়ছে এবং যে কোনো সময় তা উপচে পড়ে বন্যা হতে পারে বলে আশঙ্কা করছে নেপালের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। অন্যদিকে তিব্বত ও নেপালে যে স্থানে হিমবাহ ও পাথর ধস হয়েছে সেখানে আগামী 1 সেপ্টেম্বরের মধ্যে বন্যা হতে পারে বলছে চীন। পেনুকা সুলতানা, এখন বিশ্ব। নেপালে ভয়াবহ দুর্যোগে নিখোঁজ ভারতীয়দের মধ্যে আছেন কলকাতার 32 সদস্যের তীর্থযাত্রী ও পর্যটক দল। গেল বুধবার থেকে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় উদ্বেগ আর উৎকণ্ঠায় দিন পার করছেন নিখোঁজের স্বজনরা। তিব্বত সীমান্তে কৈলাস পর্বত ও মানস সরোবরে বেড়াতে গিয়ে কাছের মানুষের এমন পরিণতি মেনে নিতে পারছেন না তারা। কলকাতা থেকে আরও জানাচ্ছেন দীপক দীপনাথ। নেপালে ভয়াবহ পাহাড়ি ঢাল ও আকস্মিক বন্যায় নিখোঁজ ভারতীয়দের মধ্যে আছেন পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু ও কেরালা সহ বিভিন্ন রাজ্যের তীর্থযাত্রী ও শ্রমিকরা। এর মধ্যে বুধবারের দুর্যোগের পর আর যোগাযোগ করা যায়নি কলকাতার 32 সদস্যের তীর্থযাত্রী ও পর্যটক দলের সঙ্গে। কাছের মানুষগুলো এভাবে হারিয়ে যাওয়া কোনোভাবেই মানতে পারছে না তাদের পরিবারের সদস্যরা। একটি বেসরকারি ট্রাভেলার্স প্রতিষ্ঠানের সহায়তায় গেল 21শে আগস্ট নেপালে যান উত্তর 24 পরগনা জেলার বারাসাতের পাইওনিয়ার পার্কের বাসিন্দা সুস্মিতা ভট্টাচার্য। কাঠমান্ডু পশুপতিনাথ মন্দির হয়ে যাওয়ার কথা ছিল মানস সরোবর, কিন্তু দুর্ঘটনার দিন গেল বুধবার থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। উনি যেদিনকে যাবেন তার আগের দিন আমার দোকানে ঢুকেছিলেন। তো ঢুকে উনি আমাকে বলেছিলেন যে এরকম ঘুরতে যাচ্ছে। এখন দাদাকে এইমাত্র জিজ্ঞেস করলাম, পরে সে বলল আমাকে যে এরকম আপনার বৌদি তো গেছে, তা ওইখানে তার খোঁজ পাওয়া যাচ্ছে না।
দক্ষিণ কলকাতার পাটুলির বাসিন্দা অমরনাথ পাল পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ পর্ষদের সাবেক এই জেনারেল ম্যানেজারও বুধবার কৈলাস মানস সরোবরে ঘুরতে গিয়েছিলেন, কিন্তু এদিন সকাল থেকে তার সাথে আর যোগাযোগ করতে পারছেন না ভাই বিক্রম। তিনি জানালেন, উদ্বেগ আর আতঙ্কে রাতে ঘুমোতে পারছেন না। हम लोग तो बहुत आतंक में है, जो उसका परिस्थिति देख रहा है बहुत आतंक में है। वो सेफली घर आ जाए, यही हमारा कामना है। গত 21শে আগস্ট হাওড়া থেকে নেপালের উদ্দেশ্যে রওনা দেন পশ্চিমবঙ্গের সাবেক তৃণমূল কংগ্রেস বিধায়ক শুভ্রাংশু রায়ের স্ত্রী শর্মিষ্ঠা ভৌমিক রায়। মঙ্গলবার এক দফা মোবাইলে কথা হওয়ার পর থেকে তাকে আর পাওয়া যাচ্ছে না। আদেও তিনি জীবিত আছেন কিনা এমন দুর্ভাবনায় নাজেহাল শর্মিষ্ঠার পরিবারের সদস্যরা। হাওড়া জেলার হাতগাছি এলাকার বাসিন্দা অনিতা দাস 68 বছর বয়সী এই নারীর সাথেও কোনোভাবে যোগাযোগ করতে পারছে না তার পরিবার। দফায় দফায় চেষ্টা করেও বারবার ব্যর্থ হচ্ছেন তারা। বৃহস্পতিবার দুপুরে নবান্ন থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে নিখোঁজ ওই 32 জনের সঙ্গে কোনোভাবেই যোগাযোগ স্থাপন করা সম্ভব হয়নি, তবে তাদের তালিকা প্রকাশ করা হয়েছে। পাশাপাশি পশ্চিমবঙ্গের রাজ্য সরকার আশ্বাস দিয়েছে এই নিখোঁজদের উদ্ধার করে দেশে ফিরিয়ে আনতে সব ধরনের প্রচেষ্টা অব্যাহত রাখা হচ্ছে। দীপক দেবনাথ, এখন কলকাতা। সৌদি আরবের রিয়াদের একটি সোফা কারখানায় অগ্নিকাণ্ডে নিহত 3 জনের মধ্যে রবিউল ইসলামের মরদেহ এসে পৌঁছেছে নাটোরের নলডাঙ্গার মহিষভাঙা গ্রামে। রাতে মরদেহ পৌঁছার পর পরিবারে চলছে আহাজারি। সকাল 10টায় জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হবে। অন্যদিকে নওগাঁয় আত্রাই নিহত 7 জনের মরদেহ সকাল 10টায় আত্রাই মোল্লা আজাদ মেমোরিয়াল কলেজ মাঠে একসঙ্গে 7 জনের জানাজা অনুষ্ঠিত হবে। এ নিয়ে বিস্তারিত জানাতে নাটোর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহবুব হোসেন এবং নওগাঁর আত্রাই থানা চত্বর থেকে যুক্ত হচ্ছেন আব্বাস আলী। আমরা শুরুতেই নাটোরে যেতে চাই মাহবুবের কাছে। মাহবুব, জানাবেন যে পরিবারের শোকাহত পরিবারের সদস্যরা কি বলছেন? হ্যাঁ সানি, আপনি যেমনটি বলছিলেন, গত রাতে কিন্তু এই যে সৌদি আরবের কারখানায় যে অগ্নিকাণ্ডে নিহত রবিউল ইসলামের মরদেহ কিন্তু নাটোরে তার যে গ্রামের বাড়ি রয়েছে একেবারে প্রত্যন্ত এলাকা মহিষডাঙ্গা, সেখানে কিন্তু নিয়ে আসা হয়েছে। এই এখন থেকে 2 মিনিট আগে কিন্তু জানাজা শেষ করেছেন স্থানীয় গ্রামবাসীরা। এখন তার যে কফিন রয়েছে তাকে কবরস্থ করার জন্য কিন্তু তার যে বাড়ি রয়েছে বাড়ির পাশেই তাকে মানে দাফন করা হবে এবং তা কিছুক্ষণ আগে এখানকার যারা জানা যায় 5 বছর আগে তিনি সৌদি আরবে যান। সেখানে একটি সোফা কারখানায় তিনি কর্মরত অবস্থায় কাজ শুরু করেন এবং শুরু করার পরে তাদের যে ঋণ ছিল সেই ঋণ এখন কিভাবে পরিবার পরিশোধ করবে সেই চিন্তার জন্য তাদের মাথায় বোঝা হয়ে দাঁড়িয়েছে। আমরা রবিউলের বাপের সঙ্গে কথা বলেছি, তিনি আমাদেরকে জানিয়েছেন যে সরকারের পক্ষ থেকে দাফন কাফনের জন্য 35,000 টাকা এবং ক্ষতিগ্রস্ত হিসাবে 3 লাখ টাকা অনুদান দেওয়ার কথা রয়েছে, কিন্তু সেই টাকাটা আসলে পর্যাপ্ত নয় এবং তাদের যে ঋণ রয়েছে সেই ঋণটা কিভাবে পরিশোধ করবেন সেটি কিন্তু এখন তাদের মাথায় বোঝা। তবে আপনাকে জানিয়ে রাখি যে সৌদি রিয়াদের যে দূতাবাস রয়েছে সেখানে 16 জনের তালিকায় নাম ঘোষণা করা হলে রবিউলের নাম ছিল না, কিন্তু রবিউলের লাশটি কিন্তু প্রথমেই নাটোরে এসেছে এবং আরো 2 জনের লাশ রয়েছে নাটোরের। তাদের ডিএনএ টেস্ট হওয়ার পরে হয়তো তাদের পরিচয় শনাক্ত হওয়ার পরে সেই লাশগুলো কিন্তু নাটোরে তাদেরকে এসেছে এবং আরো 2 জনের লাশ রয়েছে। এবার যেতে চাই নওগাঁর আত্রাই উপজেলায়। সেখানে একই সঙ্গে 7 জনের জানাজা অনুষ্ঠিত হয়েছে এবং একই গ্রামে 7 জন মারা গেছে। আমরা সেখানে সহকর্মী আব্বাস আলী আছে। আব্বাস, সেখানকার সবশেষ পরিস্থিতি কি জানাবেন? সানি, আমি এখন অবস্থান করছি মোল্লা আজাদ মেমোরিয়াল কলেজ মাঠে, অর্থাৎ এটি আত্রাই উপজেলার একটি কলেজ মাঠ। কিছু আগে এখানে লাশবাহী ফ্রেজিং গাড়ি থেকে এই 7টি লাশ নামানো হয়েছে এবং কিছু সময়ের মধ্যে এখানে নামাজে জানাজা অনুষ্ঠিত হবে এবং এই নামাজে জানাজার অংশ নেওয়ার জন্য শত শত মানুষ এখানে উপস্থিত হয়েছে এবং লাইন দিয়ে তারা দাঁড়িয়ে আছে। কিছু সময়ের মধ্যে এখানে জানাজা নামাজ অনুষ্ঠিত হবে বলে আমরা অপেক্ষা করছি এবং যারা এখানে আসছেন আসলে সুখবহ অবস্থা বিরাজ করছে এবং কিছু আগে আমরা জেলা প্রশাসনের সঙ্গে কথা বলেছি, তিনি জানিয়েছেন যে যারা আসলে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের অর্থনৈতিক, সামাজিক বা শিক্ষা বা সবকিছু
দিয়ে আসলে এই সব পরিবারকে সহযোগিতা করা হবে বলে তিনি আশ্বাস দিয়েছেন। এবং কয়েকদিন আগে আমরা দেখেছি যে প্রতিটি পরিবারকে 20,000 টাকা করে অর্থনৈতিকভাবে সহযোগিতা করা হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে গত 9 আগস্ট সৌদি আরবে রিয়াদে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে, সেখানে প্রায় 16 জন নিহত হয়েছে এবং তার মধ্যে 13 জন নওগাঁর, এবং এই 13 জনের মধ্যে 12 জনের বাড়ি আত্রাই উপজেলার বিভিন্ন এলাকা। তার মধ্যে ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে 7 জনের লাশের শনাক্ত করা হয়েছে এবং 7 জন লাশ গতকাল বাংলাদেশে এসেছে এবং রাত 1টার কিছু পরে নওগাঁর আত্রাই থানায় এই লাশবাহী গাড়িতে করে নিয়ে আসা হয়েছে। এবং আমি পরিবারের সঙ্গে কথা বলেছি, তারা জানিয়েছেন যে যেহেতু সেখানে বেশ কয়েকজন প্রবাসী অবস্থান করেছিল, বলা যায় যে প্রায় 18 জন, সেখানে 16 জন লাশের কথা বলা হচ্ছে, বাকি যে 2 জন রয়েছে এরা আসলে কোথায় কি অবস্থানে রয়েছে এবং এই যে কিভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং মারা গেছে, তারা আসলে অগ্নিকাণ্ডের সময় ঘর থেকে কেন বেরোতে পারেনি বা কিভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেই বিষয়গুলো তদন্তর দাবি জানিয়েছেন। এছাড়া যারা গেছে আসলে তারা সবাই নিম্নবিত্ত এবং ঋণগ্রস্ত পরিবার। এইসব ঋণগ্রস্ত পরিবারগুলো আসলে কিভাবে তারা অর্থনৈতিকভাবে এই ঋণগুলো পরিশোধ করবেন সেই বিষয়গুলো তারা সরকারের সুদৃষ্টি কামনা করছেন। যদিও আসলে কিছু কিছু পরিবার এখনো ঋণগ্রস্ত এবং অল্প কিছু তারা ঋণ পরিশোধ করতে পেরেছেন। এই জানাজার শেষ করে সেই লাশগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এরপর গ্রামের যে কবরস্থান রয়েছে সেখানে দাফন সম্পন্ন হবে বলে জানা গেছে। এই ছিল আমার কাছে সবশেষ। সৌদির একটি সোফা কারখানায় অগ্নিকাণ্ডে 16 জন প্রবাসী বাংলাদেশি নিহতর পর 9 জনের মরদেহ দেশে ফিরেছে এবং তাদের দাফনের সবশেষ খবর জানাচ্ছিলেন নিজ নিজ গ্রাম থেকে সহকর্মীরা। সরাসরি যুক্ত ছিলাম সেখানে। স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে উত্তপ্ত সংসদ, তার বক্তব্যে কড়া সমালোচনা করেছেন বিরোধী দলীয় নেতা। আর স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, অনেক কষ্টের পর গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে, তা বহাল রাখা সবার কর্তব্য। এদিকে অধিবেশন শেষ হবার কিছুক্ষণ আগে গণভোট ও সংস্কার ইস্যুতে ওয়াকআউট করে বিরোধী দল। তবে সংসদে থেকেই আলোচনার আহ্বান জানান জাতীয় সংসদের সরকারি দলীয় চিফ হুইপ। বিস্তারিত প্রতিবেদনে। সরকার ক্ষমতা ফেব্রুয়ারি 17 তারিখ শপথ গ্রহণ করেছে। এর পূর্বের 6 মাসে সংসদের তৃতীয় অধিবেশনের শুরুর ঠিক কিছুক্ষণ পর বিরোধী দলীয় সদস্য হাসনাত আব্দুল্লাহ সরকারের 6 মাসের সময়ের হত্যাকাণ্ডের ফিরিস্তি তুলে ধরেন। আর বিরোধী দলের আরেক সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ সম্পূরক প্রশ্নে জানতে চান, বিরোধী দলের সদস্যদের ওপর হামলার মামলায় আসামি গ্রেপ্তার না করে মিথ্যা মামলায় কেন বিরোধী দলের নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে। তিনি এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর পদক্ষেপ জানতে চান। যে আইনের শাসনের টোটাল কবরচনা করা হচ্ছে, এই ব্যাপারে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী পদক্ষেপ জানতে যাচ্ছে। পরে স্বরাষ্ট্রমন্ত্রী দাঁড়িয়ে বলেন, শাহবাগে বক্তব্য দেয়া সংসদে বক্তব্য দেয়া এক না। এমন বক্তব্যের পরই হট্টগোল শুরু হয় সংসদে। শাহবাগ স্কোয়ারে বক্তৃতা দিয়ে পার্লামেন্টে বক্তৃতা দিয়ে এক কথা না। প্রথম কথা হচ্ছে নির্ধারিত আমি কাউকে উদ্দেশ্য করে বলি নাই, আমি কাউকে বললেন আমি তো আপনারা কথা বলার সময় কথা বলি নাই। মানে স্পিকার, আমি আপনার সেলটার যাচ্ছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে সংসদ সদস্যদের শান্ত থাকার আহ্বান জানান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। আপনারা কি স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য শুনতে রাজি না? স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের পর আমি বিরোধী দলের নেতাকে দেব। বিরোধী দলীয় নেতা বলেন, অধিবেশনের শুরু থেকেই বিরোধী দলকে তুচ্ছ-তাচ্ছিল্য করে কথা বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তার বক্তব্য প্রত্যাহার ও এক্সপাঞ্জের দাবি জানান তিনি। সংসদ অধিবেশন যেদিন থেকে বসা শুরু হয়েছে সেদিন থেকেই তিনি তুচ্ছ তাচ্ছিল্য করে সবাইকে উনি নিজেকে কি মনে করেন আমি বুঝতে পারি না। এমনকি তিনি সেই দুঃসাহস এখানে দাঁড়িয়ে তিনি দেখিয়েছেন, তিনি বলেছেন যে এই সংসদে তিনি শিক্ষকের ভূমিকা পালন করবেন। আমরা তার ছাত্র হওয়ার জন্য এখানে আসি নাই। মাননীয় স্পিকার, শিক্ষকতা করতে হলে তিনি একটা ইউনিভার্সিটি খুলুন, ওখানে যার পছন্দ গিয়ে ভর্তি হবে, ওনার লেকচার শুনবে। আজকে একই বক্তব্যে 2 বার উনি অ্যাটাক করে ফেললেন। আমার সঙ্গীরা তো মনে করে, আমি নিজেও মনে করি যে এইটা কালচারাল না, এইটা পার্লামেন্টারিয়ান ফ্যাসিজম। সংসদে অসহিষ্ণু আচরণ নিয়ে উদ্বেগ জানিয়ে স্পিকার বলেন, অনেক কষ্টের পর দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। এভাবে চলতে থাকলে সংসদ বেশি দিন চলবে না বলেও সাংসদদের সতর্ক করেন স্পিকার। এই সংসদে বক্তব্য দেওয়ার প্রচুর সুযোগ আছে, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন। এটা তো আওয়ামী লীগের আমল না। এখানে আপনারা ইচ্ছা মতো সরকারকে ক্রিটিসাইজ করতে পারছেন। আপনাদের সকলের চেয়ে অনেক বছর, 40 বছর এই সংসদে আছি।
অতীতের সংসদগুলোর অনেক খারাপ রেকর্ড আছে। এই সংসদে, বাংলাদেশের সংসদে স্পিকারকে হত্যা পর্যন্ত করা হয়েছে। সুতরাং অতীতের দিক থেকে তাকিয়ে আমি তো মনে করি একটি ভালো সংসদ আমরা পেয়েছি, জনগণের সঠিক নির্বাচনের মাধ্যমেই পেয়েছি। আপনারা উভয় পক্ষকে আমি ধৈর্য ধারণ করার জন্য অনুরোধ জানাবো। এর আগে প্রশ্নোত্তর পর্বে আওয়ামী লীগ সরকারের আমলে দলীয় পরিচয়ে পুলিশের নিয়োগের তালিকা করা হচ্ছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। লুট হওয়া অস্ত্র উদ্ধারে বিভিন্ন বাহিনীর সমন্বয়ে কমিটি গঠনের কথাও জানান তিনি। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে কি হয় নাই সেটা তো দৃশ্যমান। বাংলাদেশে আজ পর্যন্ত বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে এই মুহূর্ত পর্যন্ত যত হেনিয়াস ক্রাইম হয়েছে, অপরাধ সংগঠিত হয়েছে, 24 ঘন্টা 48 ঘন্টা ক্ষেত্রের মধ্যে 7 ঘন্টার ভিতরে অপরাধী গ্রেপ্তার হয়েছে, আইনের আওতায় আনা হয়েছে। এবং সামাজিকভাবে যে কোনো স্পেসিফিক ঘটনা যদি আপনারা বলতে পারেন, সেই স্পেসিফিক ঘটনা আমি 300 বিধিতে বিবৃতি দিতে পারবো। সংসদে পররাষ্ট্রমন্ত্রী জানান, মক্কা চুক্তি বাংলাদেশ ইতিবাচক হিসেবেই দেখছে। এই চুক্তি নিয়ে উদ্বিগ্ন না হওয়ার আহ্বান জানান তিনি। আর মেট্রো রেল প্রকল্পের ব্যয় বৃদ্ধির কারণ যাচাই বাছাই করা হচ্ছে বলে জানান পরিকল্পনা প্রতিমন্ত্রী। আমরা এতে এই প্যাক্টটিকে ইতিবাচক হিসেবে দেখছি। এতে যোগদান করার বিষয়টি এখনো আসেনি, কারণ এটা নির্ভর করছে যারা এই প্যাক্টের সদস্য তাদের অভিপ্রায়ের উপর। তারা যদি অভিপ্রায় প্রকাশ করেন বাংলাদেশকে এই প্যাক্টে নেবার জন্য, তাহলে পরে আমরা নিশ্চয়ই সেটা ইতিবাচকভাবে বিবেচনা করব। এদিন মাগরিব নামাজের বিরতির পর আলোচনা হয় গুম প্রতিকার, মানবাধিকার কমিশন সহ বেশ কিছু আইন সংসদ বিষয়ক স্থায়ী কমিটিতে প্রেরণ বিষয়ে। আলোচনার এক পর্যায়ে বিরোধী দলের নেতা শফিকুর রহমান দাঁড়িয়ে বলেন, সংস্কার ও গণভোটের বাস্তবায়ন চান তারা। বিরোধী দলের সে দাবি না মানায় সংসদ থেকে ওয়াকআউট করে বিরোধী দল। আমরা এখন ওয়াকআউট করছি। আসসালামু আলাইকুম। মাননীয় বিরোধী দলের নেতা, ওয়াকআউট করার স্বাধীনতা আপনার আছে। পরে সংসদের বাইরে সাংবাদিকদের বিরোধী দল অভিযোগ করেন, স্পিকার পক্ষপাতিত্ব করেছেন, সংসদের সংসদীয় স্বৈরতন্ত্র দেখতে পাচ্ছেন বলে অভিযোগ তোলেন তারা। বিরোধী দলের সংসদ সদস্যদেরকে কিন্তু কটূক্তি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী, এবং সেটার কিন্তু আমরা তখন তাৎক্ষণিক প্রতিবাদ জানিয়েছি এবং সেই শব্দ এক্সপান্স করার কথা বলেছি। এবং মাননীয় স্পিকার তিনি কিন্তু, আমরা আজকে দেখলাম যে ইনি একটু পক্ষপাতিত্ব করলেন এবং বিরোধী দলের সাথে বৈষম্য করলেন। বিএনপি বিরোধী দলের সাথে যে আচরণ করছে, এটা অতীতে আওয়ামী লীগও সেটা করেনি। যেমন ডেভেলপমেন্ট যে সমস্ত ফান্ড থাকে সরকারের, এগুলো বিএনপি তার লোকদেরকে দিচ্ছে। উই আর ইকুয়ালি ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ অব দি পিপল। জবাবে সরকার দলীয় চিফ হুইপ বলেন, সংবিধান সংশোধনের জন্য এখনো বিরোধী দলের 5 জন সদস্যের জন্য অপেক্ষা করা হচ্ছে, তাদের মতামতকে প্রাধান্য দেওয়ার জন্য। সংবিধানে যা পরিবর্তন করবো তাই সংস্কার, কাজে সেখানে সংস্কারের কোনো বাধা নেই। আমরা বলেছি 17 সদস্য বিশিষ্ট কমিটি করেছি, তার কমিটি করব। তার 12 জন হয়েছে, বিভিন্ন দল থেকে হয়েছে, বিএনপি থেকে দিয়েছে 5 জন, 7 জন, বিরোধী দল থেকে দেবে 5 জন। এই মিলেই আমরা 17 সদস্য শুরু করবো। আমাদের দরজা খোলা, আমরা খোলা দরজা রেখে তাদের নিয়েই ইনক্লুসিভ হয়ে আমরা এই সংবিধান সংশোধন করতে চাই। ওয়াকআউট না করে সংসদে আলোচনার ভিত্তিতে সমাধান সম্ভব বলে মনে করেন সরকার দলীয় এই চিফ হুইপ। একত্রিত হয়ে ঐক্যবদ্ধভাবে আমরা সেই সমস্যার সমাধান করব। নাজমুস সাকিব, এখন ঢাকা। সরকারের প্রথম 7 মাসে পুলিশের দেয়া তথ্য বলছে প্রতিদিন গড়ে 10টি খুনের ঘটনা ঘটেছে। শুধু জুলাই মাসেই হত্যার শিকার হয়েছেন 298 জন। অপরাধ বিশ্লেষকরা বলছেন, অপরাধের ঘটনায় কার্যকর তদন্তে ঘাটতি রয়েছে। এছাড়া অহরহ জামিনও মিলছে খুনের মামলায়, যদিও পুলিশ বলছে নিয়ন্ত্রণে রয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতি। আরও জানাচ্ছেন আরিফ হোসেন। জীবনের শেষ বয়সে গগনপতি চেয়েছিলেন শান্তির নীড়। পেনশনের টাকায় বাড়ির কাজও ধরেছিলেন। তবে কে জানতো, সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে তৈরি করা ঘরেই পরিবার সহ হত্যার শিকার হতে হবে তাকে। এবার চলতি মাসের 12 তারিখের সিলেটের একটি ঘটনার দিকে নজর দেয়া যাক। ঘরের মধ্যে ঠিক একইভাবে প্রবাসী দম্পতি ও কাজের মেয়েকে হত্যা করে দুর্বৃত্তরা। জুন মাসে লক্ষ্মীপুরের রায়পুরে ঘরে মা ও 3 মেয়েকে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। সাম্প্রতিক সময়ে এই ঘটনাগুলো সাধারণ মানুষের মধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে শঙ্কা তৈরি করেছে। প্রশ্ন উঠেছে ঘরের মধ্যে থাকা মানুষের নিরাপত্তা নিয়ে। গত কয়েক মাস ধরে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে হত্যার ঘটনা দেখে উদ্বেগ তৈরি হয়েছে মানুষের মধ্যে।
পুলিশ হেডকোয়ার্টারের হিসেব বলছে চলতি বছরের জানুয়ারিতে হত্যা হয়েছে 287 জন, ফেব্রুয়ারিতে 250 জন, মার্চে 317 জন, এপ্রিলে 288 জন, মেতে 210 জন, জুন মাসে 326 জন এবং জুলাইয়ে 298 জন হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। এছাড়া জুন থেকে এপ্রিল পর্যন্ত 3 মাসে রাজধানীতে খুনের ঘটনা ঘটেছে 60টি, যার মধ্যে পারিবারিক কলহে খুন হয়েছে 14 জন, এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে খুন হয়েছে 10 জন, সম্পত্তি সংক্রান্ত বিরোধে খুন হয়েছে 4 জন, জমি সংক্রান্ত ঘটনায় খুন হয়েছে 1 জন, পূর্ব শত্রুতার জেরে খুন হয়েছে 8 জন, নারী ও শিশু সংক্রান্ত খুন 3 জন ও অন্যান্য কারণে 18 জন খুন হয়েছে। পুলিশ বলছে আইনশৃঙ্খলার নিয়ন্ত্রণে রয়েছে, খুনের ঘটনায় উদ্বেগের কিছু নেই। পরিসংখ্যান যদি আপনি দেখেন, অন অ্যাভারেজ আমাদের প্রতি বছর কিন্তু 3,500 মতো খুন হয়। এটা কিন্তু এমন না যে খুনের সংখ্যা বেড়েছে। এখন ঘটনাটা যেটা হচ্ছে, সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণে কয়েকটা ঘটনা খুব সেন্সিটাইজ হওয়ার প্রেক্ষিতে এইটা নিয়ে খুব বেশি মানুষ হয়তো বা আলোচনা করে এবং অনেকে আতঙ্কেও ভোগে। খুনের ঘটনায় মামলা হয়, তবুও জামিন পাওয়ার ঘটনা প্রতিদিনের। কিভাবে? যদি তার এফআইআর, চার্জশিট, সুরতহাল রিপোর্ট, পোস্টমর্টেম রিপোর্ট, হত্যা মামলার ক্ষেত্রে পোস্টমর্টেম রিপোর্ট, এইগুলো যদি সঠিকভাবে পুঙ্খানুপুঙ্খভাবে বিবেচনা করে যদি তৈরি করা হয় এবং দক্ষ লোকের হাতে, কারণ আমরা জানি যত দেরি হবে তত মামলার এভিডেন্সগুলো নষ্ট হতে থাকে, তত আসামির পক্ষে মামলা থেকে বের হয়ে আসাটা সুযোগ তত তৈরি হয়। অপরাধ বিশেষজ্ঞরা মনে করেন মানুষের মানসিকতা পরিবর্তন হয়েছে, এর পেছনের কারণ বিচারহীনতার সংস্কৃতি। আমাদের দেশে সবাই টাকা জেনারেট করতে চায়, টাকা আর্ন করতে চায়, কিন্তু সেই টাকা আর্ন করার জন্য তার যে পরিমাণ পরিশ্রম করতে হয় সেটা তারা করতে চায় না। খুব সহজে তারা বড় ইনকাম তারা জেনারেট করতে চায়, যার ফলশ্রুতিতে এই সমস্যাগুলো এখানে বাড়তেছে। এখন তার দরকার টাকা, তার দরকার ক্ষুধা নিবারণ করা, তার দরকার টাকা জেনারেট করা, কিন্তু সে কীভাবে করবে? দুটো ওয়ে, হয় সে অপরাধ করবে, অপরাধ করে সে টাকা ইনকাম করবে, অথবা সে পরিশ্রম করবে। সে তো পরিশ্রম করতো, কিন্তু কোনো না কোনো কারণে তার পরিশ্রম এখন করার সুযোগ নেই, তখন সে কী করবে? সেকেন্ড অপশনটা সে নিয়ে নেবে। হত্যার কারণ ভিন্ন হলেও প্রতিটি হত্যাকাণ্ডের পর প্রশ্ন ওঠে, কেন থামছে না সহিংসতা? অপরাধ বিশ্লেষকরা মনে করে দ্রুত বিচার, সামাজিক বিরোধের মীমাংসা, অস্ত্রের অবৈধ ব্যবহার ও আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর তদন্ত হত্যাকাণ্ড কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আরিফ হোসেন, এখন, ঢাকা। ঢাকা বারবার বদলেছে তার ঠিকানা। বুড়িগঙ্গার তীরে গড়ে ওঠা পুরান ঢাকার পরিস্থিতি আগামীর স্বপ্ন নিয়ে পূর্বাচল। প্রতিবার প্রতিজ্ঞা সুন্দর, নিরাপদ আর বাসযোগ্য একটি শহর। তবে আদৌ কি আধুনিক নগরীতে গড়ে উঠেছে এই শহর? তবে আদৌ কি বদলাচ্ছে এই শহর? শুধু কি ঠিকানাই বদলেছে এই শহরের? এ নিয়ে আরও বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী রাজু আহমেদ। সবকিছুর শুরু এখানে। বুড়িগঙ্গার বুক চিরে গড়ে উঠেছিল ঢাকার প্রাণ, সরুগুলি, ঐতিহ্য, ব্যবসা বাণিজ্য আর ইতিহাস। সব মিলিয়ে পুরান ঢাকা ছিল এক জীবন্ত নগর। কিন্তু সময়ের সঙ্গে মানুষ বেড়েছে, ভবন বেড়েছে, কমেছে খোলা জায়গা, অপরিকল্পিত ভবন, অগ্নিঝুঁকি, সংকীর্ণ রাস্তা, যানজট, বায়ু দূষণে ধীরে ধীরে বসবাসের জন্য কঠিন হয়ে ওঠে এক সময়ের প্রাণকেন্দ্র। মৌলিক অধিকারগুলোও যেন হারিয়ে গেছে মাত্র কয়েক দশকে। নতুন টাউন, নতুন শহরে যেই সুবিধাগুলো ওনারা ভোগ করে, সেরকম ভোগ কিন্তু আমরা অনেক কিছু থেকে বঞ্চিত। রাস্তাঘাটে দেখবেন অপরিচ্ছন্ন, ফুটপাত দিয়ে ভরা, মানুষ সাধারণভাবে চলতে পারছে না। একসময়ের জীবন্ত নগর যখন নুয়ে পড়ল অল্প বয়সের ভারে, তখন প্রশ্ন উঠল, ঢাকার ভবিষ্যৎ কি অন্য কোথাও? স্বস্তির শ্বাস নিতে মানুষ পা বাড়ালো নতুন শহরে। নগর ছড়িয়ে পড়ল পশ্চিমে, উত্তরে। গড়ে উঠল উত্তরা মিরপুরের মতো নতুন নতুন আবাসিক এলাকা। একসময় যেগুলোকে বলা হয়েছিল পরিকল্পিত ঢাকা, কিন্তু কয়েক দশক পর আবারও একই অভিযোগ। ঘনবসতিপূর্ণ একটা সিটি, সে অনুযায়ী আমাদের সবকিছুরই পর্যাপ্ত পরিমাণ প্রাপ্যতা পাইনি আমরা এখানে। যে মৌলিক অধিকারগুলো আছে সেগুলো আমরা টাইম মতো পাচ্ছি না, বা সবাই পাচ্ছে না। যাদের দরকার তারাই পাচ্ছে না, কিন্তু যাদের দরকার নেই তারা এটাকে পুরোপুরি এক্সপ্লয়েট করতে পারতেছে। ঘর থেকে বেরোলে এখানে থমকে যায় পথ, যানজটে সড়ক অবরোধ, হাঁটার পথও বন্ধ দখলে। ডেঙ্গুতে মৃত্যু যেন নিত্যদিনের হাজারি, কোথাও কোথাও অপরাধের আতঙ্ক। এখন অল্প বৃষ্টিতে ডুবে যায় ঢাকা। খাল দখল কিংবা মনমর্জির অট্টালিকা, কোনো কিছুতেই যেন খেয়াল নেই এই শহরের। আধুনিকতার বদলে এই শহরও হাঁটছে পুরান ঢাকার পথে।
বিশেষজ্ঞরা বলছেন ঢাকা অগ্রগামী না হয়ে পেছনে যাওয়ার দায় রাষ্ট্র ও সমাজের। একমুখী যোগাযোগ ব্যবস্থাই ছিল প্রথম ভুল। এছাড়া নগর ব্যবস্থাপনার দায়িত্বে থাকা প্রতিষ্ঠানগুলোর সীমাহীন দুর্নীতি আজ ভোগাচ্ছে মানুষকে। জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, আমাদের রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের পাশাপাশি ওয়াসা ছিল, আমাদের পানি উন্নয়ন বোর্ডের পাশাপাশি আমাদের ছিল পরিবেশ অধিদপ্তর। কেউই কিন্তু কাজটা করেনি এবং এই কাজ না করার পেছনে তাদের সীমাহীন দুর্নীতি এবং এই যে দেশ এবং শহরের প্রতি ভালোবাসার অভাব এবং দায়িত্ব অবহেলা, সবকিছু মিলেই এখন দেখা যাচ্ছে যে ঢাকার নগরায়নকে আমরা অপরিকল্পিত নগরায়ন বলি, কিন্তু শব্দটা হবে আসলে স্বেচ্ছাচারী নগরায়ন এবং দুর্নীতিগ্রস্ত নগরায়ন। পরিকল্পনা, আইন প্রয়োগ, নাগরিক সচেতনতা এবং সুশাসনের উপর জোর দিয়ে যে শহর গড়ে ওঠার কথা ছিল তা কেন হয়ে উঠল না? উত্তরে ঢাকা গড়ার দায়িত্বে থাকা সংস্থা বলছে নিজেদের গাফিলতের কথা। সংস্থা হিসাবে তো রাজুকের অবশ্যই কিছু ব্যর্থতা আছে, কোনো সন্দেহ নেই। এইখানে ব্যর্থতাটার জন্য ভূমি মালিক বা বাড়ি মালিকরাও দায়ী এবং রাজুকের পরিদর্শন টিমও দায়ী। হ্যাঁ, এখানে দুটাই মিলেই একটা যোগসাজশ বলি বা যাই বলি, আন্ডারহ্যান্ড এটা হচ্ছে। এবার বয়সের ভারে নুয়ে পড়ার আগেই পরবর্তী ঠিকানা খুঁজছে ৩ কোটি মানুষের এই শহর। দৃষ্টি পূর্ব দিকে, নাম পূর্বাচল। প্রশস্ত সড়ক, আধুনিক অবকাঠামো, পরিকল্পিত নগর, অনেকের চোখে এটাই ভবিষ্যতের ঢাকা। এখানেই নতুন স্বপ্ন দেখছেন হাজার মানুষ, তবে আছে হতাশার গল্প। কিন্তু পুরান ঢাকার পর নতুন ঢাকা আর ঢাকার পর পূর্বাচল। শহর বদলেছে, কিন্তু বদলে গেছে কি ব্যবস্থাপনা? বিশেষজ্ঞরা বলছেন বাসযোগ্য নগরের জন্য শুধু শহর বদল নয়, রাজনীতির ঊর্ধ্বেই ভাবতে হবে রাষ্ট্রীয়ভাবে। রাষ্ট্রই তো সবকিছু হয়, যত কথাই বলেন রাষ্ট্র মানে আমরা বলছি যারা ক্ষমতায় থাকেন তারা চাইছেন কিনা সেটা সবচেয়ে বড় প্রশ্ন। এমন পরিকল্পনা দরকার যেখানে সত্যিকার অর্থে উদাহরণ গড়ে এখন আমি মনে করি মানে ইতিবাচক করার একমাত্র বড় লক্ষ্য হলেও হতে পারে আর কি। একটি শহর শুধু ইট, বালু আর কনক্রিট দিয়েই তৈরি হয় না। শহর তৈরি হয় পরিকল্পনা, আইনের প্রয়োগ, সুশাসন এবং সচেতনতার উপর। এসব ছাড়া শুধু জায়গা বদলালেই বদলাবে না ঢাকার ভবিষ্যৎ। এখন প্রশ্ন হচ্ছে, আজকে যে স্বপ্নের নাম পূর্বাচল, আগামী কয়েক দশক পর সেই স্বপ্ন কি পরিণত হবে একটি পুরান ঢাকা বা নতুন ঢাকায়, নাকি বদলাবে ইতিহাস? সেটি দেখতে হলে অপেক্ষা করতে হবে আরও কয়েক দশক। রাজু আহমেদ, এখন ঢাকা। সাপ্তাহিক ছুটির দিনে চট্টগ্রামের বাজারে ইলিশের সরবরাহ বাড়লেও চড়া দামের কারণে তা সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে। এদিকে রাজধানীর কারওয়ান বাজারে বৃষ্টি ও ছুটির দিনে কিছুটা অপরিবর্তিত সবজির বাজার, তবে মাংসের বাজারে স্বস্তি থাকলেও চড়া মাছের দাম। এ নিয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রামের কাজীর দেউরি বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী মাহফুজ এবং রাজধানীর কারওয়ান বাজার থেকে সংযুক্ত হচ্ছেন তৌহিদুল তারেক। আমরা শুরুতেই চট্টগ্রামে যেতে চাই মাহফুজের কাছে। মাহফুজ, জানাবেন যে ইলিশের দাম নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন? সানে, একে তো সাপ্তাহিক ছুটির দিন, পাশাপাশি এখন যে সময়টা এটি কিন্তু ইলিশ আহরণ এবং বিপণনের ভরা মৌসুম বলা যায়। তো দুয়ে মিলিয়ে আমরা দেখছি চট্টগ্রামের বাজারগুলোতে ইলিশের সরবরাহ বেড়েছে, কিন্তু সরবরাহ বাড়লেও এই জাতীয় মাছ কি নিম্ন মধ্যবিত্ত মানুষের একেবারে নাগালের বাইরে বলা যায়। আকার, ওজন এবং সাইজ অনুযায়ী চট্টগ্রামের বাজারে ইলিশ আজকে আমরা দেখতে পাচ্ছি বিক্রি হচ্ছে প্রায় ২,২০০ টাকা থেকে ৩,০০০ টাকা পর্যন্ত। বিশেষ করে ১ কেজি ওজনের যে ইলিশগুলো সেগুলো বিক্রি হচ্ছে ২২০০ থেকে ২৫০০ টাকায়। ১ কেজি ২০০ গ্রাম কিংবা ৩০০ গ্রাম এই ওজনের ইলিশগুলো চট্টগ্রামের বাজারে বিক্রি হচ্ছে ২৮০০ থেকে ৩,০০০ টাকায়। তার মধ্যে আমরা দেখছি আসলে পুরাতন যে ইলিশগুলো, যেগুলো আগে আহরণ করা হয়েছিল, সেই ইলিশগুলো এখানে বিক্রি হচ্ছে কিছুটা কম দামে, তবে যেগুলো নতুন ইলিশ সেগুলো কিন্তু বেশি দামে বিক্রি হচ্ছে। এখানে যারা ক্রেতা আসছেন তারা বলছেন যে ইলিশ একসময় নিম্ন মধ্যবিত্ত মানুষের নাগালের মধ্যে থাকলেও এখন শুধুমাত্র সামর্থ্যবানদের নাগালের মধ্যে এই ইলিশ মাছ পাওয়া যাচ্ছে, অর্থাৎ সামর্থ্যবানরা মূলত এই ইলিশ নিতে পারছেন। চট্টগ্রামের এখানে যারা বিক্রেতা আছেন তাদের অনেকের সাথে আমরা কথা বলেছি, তারা বলছেন মূলত এই ইলিশের বাজার এখন অনেকটা কয়েকটা সাপ্লাই চেইন হয়েই মূলত ভোক্তাদের কাছে যাচ্ছে। বিশেষ করে কৃষকদের যারা মাছ আহরণ করেন জেলে, সেই জেলেদের কাছ থেকে সরাসরি আসলে এই মাছ ভোক্তাদের কাছে আসছে না। এখানে আমরা দেখছি যে আড়তদার থেকে শুরু করে যারা দাদন দেয়, দাদন ব্যবসায়ীরা কিন্তু এই জায়গাতে মাছের দাম
বাড়িয়ে দেয় এরকম একটি অভিযোগ করছেন এখানকার ব্যবসায়ীরা। তারা বলছেন জেলেদেরকে তারা যে দাদনের মাধ্যমে টাকা দিয়ে থাকে সেই টাকাটা আসলে জেলেদের কাছ থেকে সংগ্রহ করার সময় তারা মাছের দাম কিন্তু নির্ধারণ করে দেয় একেবারে ঘাট পর্যায়ে। সেই জায়গাতে আসলে ইলিশ মাছের দাম বেড়ে কিছু কিছু বাজারের দাম এমনটা বলছেন এখানকার ক্রেতা একই সাথে বিক্রেতারা। সানি, এবার যেতে চাই রাজধানীর কারণ বাজারে, সেখানে আছেন সহকর্মী তৌহিদুল তারেক। তারেক, জানাবেন যে নিত্যপণ্যের দরদাম নিয়ে কি বলছেন ক্রেতা বিক্রেতারা? আমরা আজ ভোর থেকেই কিন্তু কারণ বাজারে অবস্থান করছি। এখান থেকে সকালবেলা থেকেই আমরা সবজির বাজার ঘুরে দেখেছি। সবজির বাজারের অবস্থা আসলে অপরিবর্তনীয় বলা যেতে পারে, বরঞ্চ বলা যেতে পারে 5-10 টাকা প্রত্যেকটি সবজির বাজারে কিন্তু কমেছে। আমরা দেখেছি যে বরবটি, করলা, ঢেঁড়স, পটল, পেঁপে এই ধরনের সবজিগুলো কিন্তু 25 থেকে 50 টাকার ভেতরেই মিলছে। তো সেই জায়গায় আসলে একটা স্বস্তির জায়গা রয়েছে। টমেটোর দাম কিন্তু আগের সপ্তাহ থেকে কমে 80 টাকায় বিক্রি হচ্ছে, গাজর 100 টাকায় বিক্রি হচ্ছে। বলা যেতে পারে সবজির বাজারে কিছুটা স্বস্তি রয়েছে। কিন্তু রাজধানীর অন্যান্য বাজারগুলোতে কিন্তু আপনি জানেন যে কারণ বাজার থেকে এই সবজিগুলোই কিন্তু বিভিন্ন বাজারে বিক্রি হয়। সেখানে কিন্তু বিক্রেতারা তাদের দাম অনুযায়ী বিক্রি করেন, সেই অভিযোগ কিন্তু ক্রেতারা করছে যে কারণ বাজারে কিছুটা কমে পেলেও রাজধানীর অন্যান্য বাজারগুলোতে কিন্তু সবজির কিছুটা বাড়তি দামে বিক্রি করা হয়। এরপর আসি আমি মাংসের যে বাজার রয়েছে, ব্রয়লার মুরগির দাম আমরা দেখেছি যে গেল সপ্তাহ থেকে 10 থেকে 20 টাকা কেজিতে কমেছে, সেইভাবেই বিক্রি হচ্ছে। সোনালী মুরগির দামও আমরা দেখেছি কিছুটা কম। গরুর মাংস এবং খাসির মাংস অপরিবর্তিত রয়েছে দাম। তবে মাছের বাজারের আমরা অবস্থা দেখেছি যে কিছুটা চড়া, খুবই দাম দিয়েই কিন্তু ক্রেতাদের মাছ কিনতে হচ্ছে এবং সেই বিষয়টা কিন্তু ক্রেতারা তাদের যে ক্ষোভ সেটা প্রকাশ করছে। তারা বলছে যে যেই মাছ তারা গেল সপ্তাহেও 10 থেকে 20 টাকা 30 টাকা কেজিতে কমে পেত, সেই মাছই কিন্তু এখন বেশি 10, 20, 30 টাকা কেজিতে বেড়েছে, সেই মাছ কিনতে হচ্ছে। সবচেয়ে যে মাছগুলো বিক্রি হয় যেমন তেলাপিয়া, পাঙ্গাস এবং অন্যান্য যে ছোট মাছগুলো রয়েছে, এই মাছগুলোর দাম কিন্তু কেজিতে প্রায় 20 থেকে 30 টাকার মতো বেশি। এছাড়া রুই, কাতলা, অন্যান্য মাছের দামও আমরা দেখেছি 40 টাকা কেজিতে বেড়েছে। বড় বড় রুই সাইজ এবং আকৃতি ভেদের দাম কিছুটা ওঠানামা করে। ইলিশের দাম আমরা দেখেছি, ইলিশের দাম আসলে আকাশ ছোঁয়া, ক্রেতা সাধারণের নাগালের বাইরে। এই বিষয়ে আসলে তাদের যে বক্তব্য, আসলে ইলিশ জাতীয় মাছ হলেও সাধারণ মানুষের নাগালের বাইরেই থাকে সব সময়, এই অভিযোগটা বরাবর রয়েছে। এছাড়া চিংড়ির যে বাজার, সেই চিংড়ির বাজারে অন্যান্য বাজারের তুলনায় কারণ বাজারের চিংড়ির দাম কিছুটা কম আমরা দেখেছি। বড় বড় যে গলদা চিংড়ি রয়েছে, সেই চিংড়ি 1200 থেকে 1300 টাকা, বাগদা চিংড়ি বিক্রি হচ্ছে 900 থেকে 1100 টাকার মধ্যে। এমন একটা পরিস্থিতি কিন্তু আমরা দেখছি। তবে যে বিষয়টি সবচেয়ে উল্লেখ করার মতো সেটা হচ্ছে সবজির দাম এইবার কিন্তু বৃষ্টি হওয়ার পরেও আমরা দেখেছি যে কিছুটা বৃষ্টি থাকা পরেও বলতে সরবরাহ বেশি থাকার কারণে বিক্রেতারা বলছেন যে সবজির বাজারটি স্থিতিশীল রয়েছে। তবে ক্রেতারা খুব দ্রুতই আসলে মাছের বাজারের যে চড়া মূল্য, সেই চড়া মূল্যটা কিন্তু তারা চাচ্ছেন যে প্রশাসন যাতে তাদের যে তদারকি রয়েছে সেই তদারকি দিয়ে মাছের বাজারটা যাতে নিয়ন্ত্রণ করা হয়, সেই দাবি তারা করছে। এই ছিল আমার নিত্যপণ্য মাছ মাংসের দরদাম জানাতে রাজধানী ও রাজধানীর বাইরে থেকে যুক্ত ছিলেন সহকর্মীরা। বগুড়ায় সংরক্ষিত আলুর দাম নিয়ে বিপাকে পড়েছেন কৃষক ও ব্যবসায়ীরা। বাজারে চাহিদা না থাকায় হিমাগার থেকে আলু উত্তোলন হচ্ছে না। যেটুকু উত্তোলন হচ্ছে তাতে কেজিতে লোকসান হচ্ছে 8 থেকে 10 টাকা। অন্যদিকে কাজ না থাকায় হিমাগারে কর্মরত শ্রমিকদের দিন কাটছে অলস বসে। রবিউল ইসলামের ছবিতে বিস্তারিত জানাচ্ছেন মাজিদুর রহমান। গত ফেব্রুয়ারিতে মাঠে মাঠে আলু তোলার কৃষকের যে আনন্দ তা এখন অনেকটাই মলিন।
আলু ব্যবসায়ীদের দিন কাটছে হতাশায়, দাম নেই আলু। হিমাগারে জাতভেদে প্রতি কেজি আলু পাইকারি বিক্রি হচ্ছে 14 থেকে 22 টাকা দরে, অথচ সংরক্ষণ খরচ সহ কৃষক এবং ব্যবসায়ীদের খরচ হয়েছে 22 থেকে 27 টাকা। সংরক্ষণের পর কেজিতে লোকসান গুনতে হচ্ছে 8 থেকে 10 টাকা। এ অবস্থায় আলু রপ্তানির উপর জোর দিচ্ছেন কৃষক ও ব্যবসায়ীরা। আমরা বিভিন্নভাবে লোন করে কোম্পানিতে লোন নিয়ে আলু রাখছি। আমরা গত 2 বছর হলে খুব সমস্যার মধ্যে আছে, আলু বিক্রি হচ্ছে না, আলু বাড়াচ্ছে না, আলু বাজারে চাহিদা নেই। আমরা গত বছর প্রচুর পরিমাণ টাকা লস হয়ে গেছে। শুধু আলু বাইরে পাঠাতো, সেই ক্ষেত্রে মানে আলুগুলা সেলও হতো, নষ্ট হতো না, আমরা কৃষক টাকাও পেত। প্রতিটি হিমাগারে প্রতিদিন শতাধিক শ্রমিক কাজ করেন। হিমাগারগুলি থেকে আলু উত্তোলনের পর বাছাই এবং বস্তা করা সহ সার্বিক সহযোগিতা করেন বেশিরভাগ নারী। এবার তাদের আর কাজ নেই। পাওনা পাচ্ছে না, পাওনাটা পামুকুর থেকে পার্টি তো চলবার পাচ্ছে না, আমাকে কেমনে চলাবে পার্টি? দিন পথ এখন খুব একটা খারাপ যাচ্ছে, কারণ আলু বাড়াচ্ছে না। আগে যেরকম আলু বাড়াইতেছিল এখন আর সেরকম বাড়ায় না। আলুর কম মূল্যে কৃষকরা লোকসান গুনছেন, গতবারেও লোকসান দিয়েছেন। তাই এ কৃষি কর্মকর্তার পরামর্শ, রপ্তানি উপযোগী আলু চাষ করে রপ্তানি করতে হবে। সেই সাথে আলু জাতীয় খাদ্যপণ্য তৈরিতে প্রক্রিয়াজাতকরণের উপর গুরুত্ব দেওয়ার। আলুটাকে কীভাবে রপ্তানিমুখী করা যায়, তো সেক্ষেত্রে আমরা বিশেষ করে গ্যাপ প্রোটোকল বলি, আমরা গুড এগ্রিকালচার প্র্যাকটিস, এটা যদি আমরা অনুসরণ করতে পারি তাহলে আমরা আলুর গুণগত মানটা রক্ষা করতে পারবো। সঠিক বৈজ্ঞানিক পদ্ধতি, সঠিক মাত্রার সার, সঠিক আমাদের স্প্রে, এই সবগুলো যদি করতে পারি তাহলে এই আলুটা বিদেশে বেশি করে রপ্তানি করার সুযোগ থাকবে আমাদের। বগুড়ায় এবার 56,000 হেক্টর জমিতে 13 লাখ মেট্রিক টন আলু উৎপাদন হয়েছে। জেলায় 51টি হিমাগারে 5,03,520 মেট্রিক টন আলু সংরক্ষণ করা হয়েছে। লক্ষ্যমাত্রার চেয়ে অধিক জমিতে আলু উৎপাদিত হয়। গত কয়েক বছর ধরে কৃষক এবং ব্যবসায়ীরা আলুর ন্যায্য দাম থেকে বঞ্চিত হচ্ছেন। সেক্ষেত্রে বিদেশে রপ্তানি উপযোগী আলু উৎপাদন এবং বিদেশে বাজার সৃষ্টির উপর গুরুত্ব আরোপ করেন কৃষি বিশেষজ্ঞরা। বগুড়ার হিমাগার থেকে মাজিদুর রহমান, এখন। নির্বিচারে বন উজাড়, পাহাড় কেটে সড়ক ও জনবসতি নির্মাণে রাঙামাটিতে সংকুচিত হয়ে পড়েছে হাতির আবাসস্থল ও করিডর। খাদ্য সংকটে হাতির পাল ঢুকছে লোকালয়ে। গেল 1.5 দশকে বুনো হাতির আক্রমণে প্রাণ হারিয়েছেন 36 জন। অন্যদিকে মানুষের হাতে মারা পড়েছে 13টি হাতি। রাঙামাটি থেকে জিয়াউর রহমান জুয়েলের প্রতিবেদন। রাঙামাটির পাহাড়ে বিস্তীর্ণ ঘন সবুজ প্রাকৃতিক বনভূমি একসময় ছিল এশীয় মহাবিপন্ন প্রজাতি বুনো হাতির অবাধ বিচরণ ক্ষেত্র। মানুষের উপদ্রবহীন, অবারিত নিরাপদ আবাস আর পর্যাপ্ত খাবারে অনুকূল পরিবেশ ছিল হাতির। কিন্তু সেই বনভূমি দখল করে বন উজাড়, পাহাড় কাটা, সড়ক নির্মাণ, পর্যটন কেন্দ্র তৈরি ও জনবসতি সম্প্রসারণ হয়েছে দিনের পর দিন। সংকুচিত হয়েছে হাতির আবাসস্থল ও করিডোর। খাদ্য সংকটে পড়ে এখন হাতির দেখা মিলছে লোকালয়, সড়ক, এমনকি ফসলের ক্ষেতেও। এতে হাতির আক্রমণে মানুষের প্রাণহানি, পঙ্গুত্ব বরণ, ঘরবাড়ি, সহায় সম্পদ, ফসল ও যানবাহন মারাত্মক ক্ষতির শিকার হচ্ছে। বিপরীতে মানুষের হাতে প্রাণ হারিয়ে দিন দিন হাতির সংখ্যাও কমছে। রাঙামাটির কাপ্তাই, বরকল ও লংগদু উপজেলায় প্রায় অর্ধশতাধিক হাতির মধ্যে গত 1.5 দশকে 13 হাতির মৃত্যু হয়েছে, আর প্রাণ হারিয়েছেন 36 জন ও পঙ্গু হয়েছেন অসংখ্য মানুষ। হাতি এখানে এসে ঘর ভেঙে দেয়, তারপরে বাগান টাগান নষ্ট করে। শীত বৃষ্টি হলে সবসময় রাস্তা ধারে বাইর হয়, লোকজন সামনে পড়লে হয়তো গাড়ি ভাঙে, মানুষ মারে। রোড হয়ে গেছে, তখন হাতিগুলি যাওয়ার জায়গা নাই, সেজন্য প্রায় সময় রোডে চলে আসে। যে সময় এই গাড়ি দেখে তারা শব্দ শুনলে আতঙ্ক হয়ে যায়। বন্যহাতির আক্রমণে নিহতের পরিবারকে 3 লাখ ও আহতকে 1 লাখ টাকা হিসাবে গত 5 বছরেই 1,14,00,000 টাকা দিয়েছে বন বিভাগ। হাতি মানুষের সংঘাত বন্ধ ও হাতির বিলুপ্তি ঠেকাতে হাতির আবাসস্থল, নিরাপদ ও খাদ্য সুরক্ষার তাগিদ বন্যপ্রাণী বিশেষজ্ঞদের। যে বনগুলো আছে সেই বনগুলো উজাড় করে ফেলবার কারণে স্বাভাবিক হাতির আবাসস্থলগুলো নষ্ট হয়ে যাচ্ছে, সেই কারণে হাতিগুলো লোকালয়ে চলে আসে। এটা কেন হচ্ছে? ওর খাবারটা কি ধরনের, ও কিভাবে বেড়ে উঠছে, কোন পরিবেশে থাকছে, পরিবেশগত কি পরিবর্তন হচ্ছে, এটার জন্য কিন্তু প্রচুর গবেষণার প্রয়োজন।
হাতি মানুষের এহেন সংঘাত বন্ধে হাতির খাবারের বনায়ন, মানুষকে সচেতন করা এবং এলিফ্যান্ট রেসপন্স টিম গঠন ও সোলার ফেন্সিং প্রকল্প সহ বিভিন্ন উদ্যোগের কথা জানান এই বন কর্মকর্তা। আর সর্বশেষ যে পরিসংখ্যান আমার এই অঞ্চলে হাতির প্রায় 45 থেকে 50টি হাতি থাকতে পারে। আপনারা জেনে খুশি হবেন যে হাতি সংরক্ষণ একটা প্রকল্প ইতিমধ্যে বন অধিদপ্তর বাস্তবায়নে আছে। মানুষ ও হাতির সংঘাত বন্ধে হাতির বসতি, বিচরণ ক্ষেত্র ও চলাচলের পথে মানুষের অবাধ যাতায়াত বন্ধ করতে হবে। গড়ে তুলতে হবে সহজলভ্য প্রাকৃতিক বনায়ন। তবেই হাতি ও মানুষের প্রাণের সাথে সুরক্ষা পাবে প্রাকৃতিক ভারসাম্য, এমন দাবি সংশ্লিষ্টদের। জিয়াউর রহমান জুয়েল, এখন রাঙামাটি। এবার দেশের বাইরের খবর। কাতারে লিজ নিয়ে জমিতে খেজুর বাগান করে চলতি মৌসুমে ব্যাপক সাফল্য পেয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। ভিনদেশে বিভিন্ন জাতের খেজুরের সমাহার আর উদ্যোক্তাদের সাফল্য দেখে খুশি বাগানে ঘুরতে আসা প্রবাসীরাও। কাতার থেকে আনোয়ার হোসেনের মামুনের তথ্য ছবিতে বিস্তারিত। রাজধানী দোহা থেকে 100 কিলোমিটার দূরে আল শামাল সিটির কাছে স্থানীয়দের থেকে জমি লিজ নিয়ে খেজুর বাগান গড়ে তুলেছেন প্রবাসী বাংলাদেশিরা। চাষ হচ্ছে কাতারি বাহারি জাতের খেজুর। ভিনদেশের মাটিতে খেজুরের সমাহার দেখে আনন্দিত বাগানে ঘুরতে আসা প্রবাসীরা। আর বাংলাদেশি শ্রমিকরা জানালেন বাগানে কাজ করে আর্থিকভাবে সচ্ছল আছেন তারা। আমরা 10 ঘন্টা ডিউটি করি, এই খেজুরের কাজ করি। বাংলাদেশের মালিক এই খেজুর আমরা এইভাবে হারভেস্ট করি প্রতিদিন। এই খেজুরগুলো অনেক মজাদার, আর গাছ থেকে সরাসরি পেড়ে খেজুর খাওয়াটা অনেক আনন্দময়। আমরা আসলে অনেক বন্ধুরা আসছি ঘোরার জন্য। আমার পাশে যে খেজুরের গাদি যে এখানে চমৎকার নানান ধরনের খেজুর রয়েছে, স্বাদেও অতুলনীয় এবং এগুলি দেখতেও চমৎকার আকর্ষণীয়। খেজুর চাষের জন্য স্থানীয়দের থেকে জমি লিজ নিতে হয়েছে এই প্রবাসীদের, কিন্তু শেষ পর্যন্ত চলতি মৌসুমে আশানুরূপ লাভ হওয়ায় স্বস্তিতে এই উদ্যোক্তা। একজন কাতারির কাছ থেকে আমি বাগানটা লিজে নিচ্ছি। বর্তমানে আমার এখানে 35 জন বাংলাদেশি কাজ করতেছে। বাংলাদেশিদের কাজের কর্মস্থানের সুবিধা হয়েছে এবং আমি মূলত এখানে প্রায় 1000-এর মতো খেজুর গাছ আছে। বাগানটিতে উৎপাদিত হচ্ছে কাতারি 10 জাতের খেজুর। এর মধ্যে আছে আল খালাস, আল খেনাইজি, আল শিশি, আল বারহি, আল সাকাই, আল রাজিজি, নাবত সাইফ, আল লুলু সহ বাহারি জাতের আরও অনেক খেজুর। এখন কাতার। এবার খেলার প্রসঙ্গ। এশিয়ান কাপকে সামনে রেখে শুরু হওয়া প্রস্তুতি ক্যাম্পে স্পষ্ট বাফুফের পরিকল্পনাহীনতার ছাপ। প্রথম দিনে দলের সঙ্গে যোগ দেননি 9 ফুটবলার। প্রস্তুতি ভেন্যু ও অনুশীলন ম্যাচ নিয়েও এখনও অনিশ্চয়তার মাঝে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। বিস্তারিত আসাদুজ্জামান লিটনের প্রতিবেদনে। এশিয়ান কাপের প্রাথমিক স্কোয়াডে ডাক পাওয়া ফুটবলারদের নিয়ে বৃহস্পতিবার শুরু হয়েছে প্রস্তুতি ক্যাম্প, যেখানে নানা ক্ষেত্রে দেখা গেছে পরিকল্পনার অভাব। প্রাথমিক দলে 28 জন থাকলেও প্রথম দিন যোগ দিয়েছেন 19 জন ফুটবলার। ঘরোয়া ফুটবলের দলবদল চলমান থাকায় ডাক পাওয়া অনেক ফুটবলারই এখনও কোনো ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ নন। সব সমস্যার সমাধান করে শিগগিরই বাকি ফুটবলাররা ক্যাম্পে যোগ দেবেন বলে বিশ্বাস বাফুফের ন্যাশনাল টিমস কমিটির সদস্য ইকবাল হোসেনের। আনুষ্ঠানিকভাবে আমরা আজকে ক্যাম্প শুরু করলাম। তো আজকে আমাদের ক্যাম্পে লোকাল প্লেয়ার 28 জনটা ডেকেছিলাম। এখন পর্যন্ত 19 জন আমাদের কাছে আসছে। মহারণের খেলোয়াড়রাও অতি শীঘ্র জয়েন করবে আমাদের সাথে। ক্যাম্প শুরু হলেও এখনও অনুশীলন ভেন্যু চূড়ান্ত করতে পারেনি বাফুফে। জাতীয় স্টেডিয়ামের সংস্কার কার্যক্রম এখনও শেষ না হয় প্রথম পছন্দ হিসেবে এগিয়ে কিংস অ্যারেনা। আপাতত এখন পর্যন্ত আমাদের কাছে বসুন্ধরা আসছে, এরপর যদি চেঞ্জ হয় আমরা আপনাকে জানি। বসুন্ধরা আমাদেরকে সর্বাত্মকভাবে মাঠটা বা গ্রাউন্ড যেটাই সবসময় সহযোগিতা করে। আর প্র্যাকটিসের জন্য আমরা ওই মাঠটা করি কি, যদি বৃষ্টি হয় ওই মাঠে অনেক সময় আমরা দেখি যে অনেক পানি টানি থাকে না, যার কারণে আমাদেরকে চয়েসের মধ্যে ওটাকে রাখতেই হয়। এদিকে এশিয়ান কাপের আগে অনুশীলন বা প্রস্তুতি ম্যাচ নিয়েও কোনো সিদ্ধান্তে আসতে পারেনি বাফুফে। কোচের সঙ্গে আলোচনা করে তবেই পরবর্তী পদক্ষেপ নেবে দেশের ফুটবলের অভিভাবক সংস্থা। আজকে কোচের পরিকল্পনার সাথে আমরা সবাই থাকবো। আমরা আমাদের যারা ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটিতে আছি, আমাদের প্রেসিডেন্ট আছে এবং আমাদের কমিটির সবাই বসে কোচের চাহিদাটা কী, কোচের চাহিদা অনুযায়ী আমরা চেষ্টা করব কোচ কি খেলতে চায় না কি চায়, কোচ যেটা চাবে ওটাকে আমরা করার জন্য চেষ্টা করব। নিজ নিজ লিগের ব্যস্ততা কমলে হামজা সুমিতরা দলের সঙ্গে যোগ দেবেন বলে জানিয়েছে বাফুফে।
আসাদুজ্জামান লিটন, এখন, ঢাকা। দর্শক, এই ছিল এখন বাণিজ্যে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।